ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই অবাক হয়ে গেলেন না, যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। এটাই তো তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল, নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে, এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলার ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন 1 জন 2 জন 3 জন যার যার শ্বেতপত্র, এটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলা যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য 1000 গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বড় বছর না, সেটা আপনাদের আমলের তাও যদি হিসাব করে সব মিলেও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এটার জন্য আগে ধরেন, এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলা, নন ডিসক্লোজার যে চুক্তিগুলা করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানবেন, মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3000, 2500, 2000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলো বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন, এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2 4 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7 5 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলার আটকা, একটাকেও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3 4 জন যারা সমন্বয়ক, যারা এমপি আছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায়া প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান, আটকায় এদের তদন্ত করেন। কই পাইলো এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো? জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোন ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চান্দাবাজি করে, তারাও এত টাকা, কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক
সেটাও আপনি জানেন, এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন? আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলার আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন। প্রথম কলম শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন, এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, আরেকটা আইন আছে না, যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন না কি জানে, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপর তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন, প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপুট আছে। বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের অনেক নির্যাতন অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি, সব ঠিক আছে, এটাতে আমি খুব একটা মাইন্ড করি নেই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই একই সাপ একই বিষ, এরাই আপনাদের করিয়েছে। আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই, দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকায় সয়লাভ করেছে। সেটাতে বদনামি হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছায় করেননি তা না, তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলাদাই করেছে এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে, মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে। এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি যা করেছিল, সেটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে তার দায়িত্ব আপনাদের উপর বর্তমানে, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারই না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন, তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে এর চেয়ে দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি ব্যক্তিগত আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপ, এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেসার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না। এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেসার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে।
জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে। সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাইর করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল। এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটা একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলোর তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন। সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম। এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে। আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেসার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে, তারাও সবাই আমার মতোই বলবে এটা প্রেসার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেসার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন আসে এই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা করার জন্য একটা মেকানিজম করেছে। এবং আমি যেটা এখনো মনে করতে চাই সেটাই হচ্ছে যে এই সুদখোর মোহাম্মদ ইউনূস সে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ছলে বলে কৌশলে তার মধ্যে আরো কি পরিকল্পনা আছে সেটা হয়তো বা 2-4 দিনের মধ্যেই পরিষ্কার হবে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে উনি একটি ভাষণে উল্লেখ করেছেন উনি পদত্যাগ করতে চান। হ্যাঁ, উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, মানে উনি একটা মহান দায়িত্ব পালন করেছেন, এরকম একটা অ্যাক্ট করে উনি হস্তান্তর করতে চান। এবং আগেও এই নাটক করেছেন, আমরা দেখেছি। উনি পদত্যাগ করতে চান, তারপরে এনসিপির কিছু নেতারা গিয়ে তাকে বলেন না স্যার আপনি পদত্যাগ করেন না। আবার একটি দালাল বা সম্পাদক আছে, সেদিকে ভাই উনি সর্বপ্রথম নাহিদকে ডেকে বলেছেন যে উনি পদত্যাগ করতে চান। আগের বারও এরকম নাহিদ বা মাহফুজকে ডেকে এরকম বলছিলেন যে তারা যে ওনাকে ধর্ণা দিচ্ছেন। হ্যাঁ, কিছু বিষয় আছে না যে মানে ওই পারিবারিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে এরকম কিছু নাটক মানে অভিনীত হয় যে আমি কিন্তু আর থাকবো না, চলে যাচ্ছি, শিগগির আমার আটকাও, ঠেকাও। তো ভাবটা এরকম। তো উনি এরকম একটা বার্তা মানে জনগণের সামনে উপস্থাপন করে যেন দাবি করে, যেমন কলাম লিখে ফেলছিলেন সম্পাদকীয় ডেইলি স্টারের মাহফুজা নাম, যে স্যার আপনি যায়েন না, স্যার আপনি যায়েন না, গেলে একেবারে দেশ রসতলে যাবে। তো সেই দালাল যদিও মাঝখানে আবার তার নীতি পরিবর্তন করে জামাতের ডাক্তার শফিকুর রহমানের পিছনে যায় দাঁড়াইয়ে, ঘাড়ে এবং হাতে হাত রেখে তাদেরকে জামাত বাংলাদেশের সবচেয়ে আদর্শবান একটা দল, গণতান্ত্রিক দল হিসেবে তিনি সার্টিফিকেটও দিয়েছেন। তো আমি এটা কায় মনোবাক্যে প্রার্থনা করি যে পদ্ধতিতে হোক, যেভাবেই হোক, ভোটার বিহীন এবং কি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে তথাকথিত একটি ইতিহাসের জঘন্যতম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 জানুয়ারি। সেই নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে বিএনপি প্রায় 2/3 আসনে তারা জয়ী হয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে মানে অল্প করে হলেও বিএনপি এই সংগঠনটা তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে। কারণ এই দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা, এবং এই মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে মানে মুছে ফেলার জন্য ইউনূস শুরু থেকেই এই জামাতের
হাত ধরে জামাত শিবির এবং তাদের মানে গুপ্ত সংগঠন এনসিপি, ইনকিলাব মঞ্চ, অন্যান্য যত নাগরিক শক্তি ইত্যাদি যাই বলি না কেন, সবকিছু নিয়ে তারা প্রথম আঘাত হানে এই মুক্তিযুদ্ধের উপরে। তো সুতরাং এই মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে ইতিহাস ঐতিহ্য, আমি বিশ্বাস করতে চাই যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, শপথ নেন, তিনি তার বাবার সেই আদর্শটাকে ধারণ করবেন। অবশ্যই। এবং ইউনূসের এই খেলা, আপনারা জানেন যে শাহবাগে ওই এনসিপি বা ইনকিলাব মঞ্চ তারা একটি আন্দোলনের কর্মসূচি দিয়েছে, ডাক দিয়েছে, এবং তারা কোনোভাবে এটা মেনে নেবে না যে এই বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর হোক। আর জামাতের যে পরিকল্পনা সেটাও পরিষ্কার হয়েছে যে তারা স্বপ্ন দেখেছিল, তারা পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনা মানে মুখ ফসকে অনেক আজে বাজে কথা, বিশেষ করে নারীদেরকে অসম্মান করে কথা বলা এবং বিভিন্ন হুমকি দেওয়ার প্রেক্ষিতে এবং পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়েও তারা কোনো বিবৃতি এবং জামাতের আমির যেভাবে ক্ষমা চেয়েছে, ওটা কি আপনি মনে করেন যে গ্রহণযোগ্য? না, এটা মেকি, এই ক্ষমা চাওয়াটা তার মেকি। তারা অন্তরে যেটা লালন করে সেটা বাস্তবায়নের জন্য তাদের স্বপ্ন ছিল। এবং তার একটা বক্তব্য থেকে জানি যে জনগণের ভোট দিক আর না দিক, তাদেরকে ক্ষমতা পেতে হবে, ক্ষমতায় যেতে হবে। এবং তার যে সমস্ত কুৎসিত মন্তব্য, ওই মানে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি পরে একটা মানুষ, তার ভিতরটা কতটা কদর্য তার ভাষায় আমরা প্রমাণ পেয়েছি। তিনি কোনো একটা জনসভায় দাঁড়ায় বলতেছিলেন যে কি বলে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে জিহ্বা টেনে যদি জামাতের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, বাম হাত দিয়ে সেটা ছিঁড়ে পায়ের নিচে পিষে দেবে। হ্যাঁ, এবং মানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে তারা ঘি উঠাবে। তো ক্ষমতায় যাওয়ার আগেই যাদের এই ধরনের দম্ভক্তি, এবং আমরা এই রাজাকার, আলবদর, আল শামস, যুদ্ধাপরাধীদের দল, জামাতের এই সমস্ত নেতাদের অতীত চরিত্র জানি। এবং আমি সরাসরি মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবং এই জামাত কতটা নিকৃষ্ট, কতটা অমানুষ, যে নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদের একাধারে যেমন হত্যা করেছে, লুটতরাজ করেছে, অন্যদিকে সুন্দরী নারীদেরকে নিয়ে তারা নিজেরা ধর্ষণ করেছে। এবং ওই তাদের পাকি যে প্রেতাত্মা, তাদের যে বস, তাদেরকে সরবরাহ করেছে। এবং কি অমানসিক নির্যাতন এই 9 মাস তারা করেছে, যার নজির সরাসরি যারা এই আটক নারীদেরকে উদ্ধার করেছে বিভিন্ন শিবির থেকে, তারা বিভিন্ন বর্ণনায় মুক্তিযুদ্ধের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাস বিভিন্ন খণ্ডে সেটা আলোচিত হয়েছে। তো যেটাই হোক, আমি যেটা মনে করি মন্দের ভালো, যে এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী জামাত পরাজিত হয়েছে। সংখ্যা যাই হোক, আমি সংখ্যাটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। যে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করলো তারা মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে, ধারণ করে, এবং এই জঙ্গিবাদী তথাকথিত ইসলামী নামধারী লেবাসধারীদেরকে তারা এবারও বয়কট করেছে, বর্জন করেছে। তার বলিষ্ঠ প্রমাণ কিছু মানে চিহ্নিত নরপিশাচ মামুনুল হক, যে একজন ধর্ষক, যে পরনারীকে নিয়ে সে নিজে হোটেলে ধরা খাইছিল, সেই ধরনের চরিত্রহীন মানুষদেরকে এই জামাতের আমিরের পাশে আমরা দেখেছি জনসভায়, তাদের জোটে দেখেছি, তাদেরকে পরাজিত করেছে চরমনাইয়ের পীর নামক খ্যাত যে আরাক স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান, তাদেরকে পরাজিত হতে হয়েছে একজন হিন্দু প্রার্থী নারীর কাছে, যে নারীদেরকে প্রতিনিয়ত তারা অবমাননা করে, প্রতিনিয়ত অসম্মান করে। হ্যাঁ, তাদেরকে পরাজিত করেছে। আরো পরাজিত করেছে যে কিংস পার্টি নামে খ্যাত যে এনসিপি, ইউনূসের যে স্বপ্ন ছিল যে এনসিপি কে দিয়ে দল গঠন করে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসে উনি আজীবন এই পদে আসীন থাকবে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আমি মনে করি, স্বাগত জানাই
এবং অনেক মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের স্লোগান দেওয়া কথা বলা মানুষদেরকে এবারও জনগণ ভোট দিয়ে জিতিয়েছে। তো এই জায়গাটায় আশাটাকে বাঁচিয়ে রাখতে চাই, এবং আমি যেটা মনে করি যে এই মুহূর্তে ইউনূসের এই স্বপ্ন স্বাদ পূর্ণ হবে না, পূর্ণ হবার নয়। আমি আশা করি দেশের জনগণ যেভাবেই হোক, যত শতাংশ মানুষই ভোট দিয়েছে তারা যেন অবিলম্বে এই দুঃশাসনকে পদাঘাত করে সরিয়ে যারা নির্বাচিত হয়েছে সেই সরকারকে অবিলম্বে সরকারের শপথ গ্রহণ করে নতুন সরকার, এই বর্তমান চলমান সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের আহ্বান জানান। এবং আমি আপনার এই শোর মাধ্যমে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাই যে অবিলম্বে বিজয়ী দলকে আহ্বান করুন, তাদেরকে শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠনের জন্য তাগিদ দিন, সময় ক্ষেপণ না করে, যাতে দ্রুততার সাথে এই দুঃশাসনের পতন ঘটে। শুধু পতন ঘটলে হবে না, এদেরকে সবাইকেই গ্রেপ্তার করে জেলে পুরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যত হত্যাকাণ্ড হয়েছে, যত বাংলাদেশের ধ্বংসযজ্ঞের জন্য যত তারা অন্যায়, অবিচার, নির্যাতন, ধর্ষণ করেছে, তার জন্য পাই পাই করে তাদের বিচার হয় এই বাংলার মাটিতে। আমি সেই দাবি জানাই। কিন্তু ভাই সিদ্দিকী ভাই, আপনি তো ডক্টর ইউনূসকে অনেকদিন ধরে চেনেন এবং তার কার্যক্রম সম্পর্কে আপনি আমাদের এখানে গতবার এসে বলেছেন, আপনি অবগত আছেন যে উনি কি ধরনের মানুষ। উনি তার ক্ষমতা, উনি তার পদ কখনোই ছেড়ে যেতে চান না। তো এই যে নির্বাচনের যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কিভাবে একটা নির্ভরযোগ্য বলতে পারি? যে এটা কি ওনারই কোনো প্ল্যান বি, কোনো প্ল্যান সি, মেটিকুলাস প্ল্যান সি, এরকম কোন একটা কিছু হতে পারে? এবং তাই যদি হয়ে থাকে, তাহলে এই তারেক রহমানের জন্য কি বিপদ বা কি ধরনের একটা আশঙ্কা করছেন আপনি? বিএনপি বা তারেক রহমানের জন্য এখনো একটি বড় অশনি সংকেত রয়ে গেছে। কারণ হচ্ছে সে একটি শব্দ প্রচলন করেছে, এখন কোটি কোটি মানুষ ওই শব্দ উচ্চারণ করে। এর আগে এই শব্দের সাথে আমি পরিচিত ছিলাম না, মেটিকুলাস। এই মেটিকুলাস শব্দ তার অব্যাহত আছে, এবং আমি যেটা মনে করি যে এই পরিকল্পনায় সে যত ডিজাইনই করুক, তার এটা পূরণ হয় নাই। কারণ জনগণ প্রত্যাখ্যান করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে তাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। তো প্রত্যাখ্যান করেছে, এবং একটি বিষয় পরিষ্কার, আমি সারা রাত্র বাংলাদেশে যখন নির্বাচন হয় নির্বাচন পর্যবেক্ষণ করেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমি দেখেছি শত শত ভোট কেন্দ্রে মানুষ নাই, ভোটার নাই, দু চারজন করে হাঁটাহাঁটি করতেছে, ছোটাছুটি করতেছে, বা যারা নিরাপত্তার দায়িত্বে আছে, আনসার বা পুলিশ, তারা হাঁটা চলা করছে, ভোটার নাই। কিন্তু রাত্রে যখন দেখলাম যে ওই ব্যালট বাক্সগুলা খোলা হচ্ছে, ব্যালট বাক্স ভর্তি ভর্তি সব ব্যালট পেপার বের হচ্ছে। এই নির্বাচন যে কতটা কারসাজির মাধ্যমে সংগঠিত হয়েছে, যার ভুরি ভুরি নজির এবং প্রমাণ এবার পাওয়া গেছে। যে বিচ্ছিন্ন ভিডিও দিয়ে, মানে আমরা দেখছি, অনেক ভিডিও দেখছি, কেউ টাকা নিয়ে ধরা খাচ্ছে, কেউ অস্ত্র নিয়ে ঢুকতে চাচ্ছে। তো এই সব কিছু তো বিদেশি মিডিয়াতেও এসেছে, আপনি এটা স্বয়ং তার সাক্ষী। তো বিদেশি মিডিয়াতে এসেছে, কিন্তু আমি হতাশ ওই জায়গায় যে, যেমন আপনি যদি 2018 সনের ভোটের সাথে এই 2026-এর 12ই জানুয়ারি 12ই ফেব্রুয়ারির ভোটের তুলনা করি, সে সময় বলা হয়েছে দিনের ভোট নাকি রাতে হয়েছে। এবং আমি নিজে ভোট দিয়েছি, ঢাকাতে ভোট দিয়েছি আমি ফিজিক্যাল এডুকেশন কলেজের সেন্টারে, এবং আমি দিনের বেলায় গিয়েই ভোট দিয়েছি, এবং আমি সেখানে দেখেছি শত শত মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কোন মিডিয়ায়, পৃথিবীর কোন মিডিয়ায়, একমাত্র বিবিসি একটা ফেক ভিডিও প্রচার করেছিল তৎকালীন সময়ে, পুরানো একটা ভিডিওকে তারা দেখাইছিল। তো এছাড়া কোন স্টিল ছবি, কোন ভিডিওতে দেখা যায়নি যে কেউ রাত্রের বেলায় বুথের মধ্যে ঢুকে বা ওই ভোট কেন্দ্রে ঢুকে তারা স্টাফিং করতেছে, ব্যালট পেপারে সিল দিচ্ছে বা কিছু। কোন ছবি কোন সাংবাদিকের কাছে নাই, কোন মিডিয়াতে নাই, কোথাও নাই, আজ পর্যন্ত নাই।
অথচ এবার এরকম হাজার হাজার নজির আছে যে ওইখানে বসে বসে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিল দিতেছে, এবং দাঁড়িপাল্লার মধ্যে সিল দেওয়া রয়ে গেছে, পিছনে স্ট্যাম্পিং করে সেখানে সিগনেচার করা রয়ে গেছে, মিলিটারি কর্মকর্তারা সেখানে বসে সিল দিচ্ছে। জামাতের শত শত নেতাকর্মী ব্যালট বই নিয়ে তারা ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা হতে পারে নাকি মিলিটারি কাপড় চোপড় পরিয়ে মনে করেন যে কলুষিত করা হচ্ছে আমাদের না না না, সেটাও হতে পারে, এটা তদন্ত সাপেক্ষে, তদন্ত দরকার, তদন্ত দরকার। কিন্তু আমরা দেখেছি যে ব্যালট বই নিয়ে এক একটা টিমকে ব্যালট বই দেওয়া হয়েছে জামাতের, তারা নিয়ে বিতরণ করতেছে ইউনিয়নে বাড়ি বাড়িতে, এবং সেখানে সিরিয়াল নাম্বার নেই, ওই ব্যালট বইতে সিরিয়াল নাম্বার নেই, এবং এভাবে করে সেই ব্যালট পেপার আবার সংগ্রহ করে নিয়ে এসে তারা জমা দিচ্ছে বা বাক্সে ভরতেছে। বিদেশের মাটিতে একই রকম ভাবে ব্যালট পেপার পাওয়া গেছে, জামাতের লোকেরা সেগুলাকে গোছাইয়ে সই দিয়ে সিল দিয়ে ওই করে পাঠাইতেছে, এনভেলপে করে পাঠাচ্ছে। এরপরে আপনি দেখেন যে লক্ষ লক্ষ টাকা বিতরণ করেছে জামাতের একজন আমির শুধুমাত্র ঠাকুরগাঁয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে ৭৭ লক্ষ টাকা নিয়ে। জাস্ট ইমাজিন, ৬৪টা জেলায় যদি এই আমিরদেরকে এরকম ৭৭ লক্ষ, ১ কোটি, ২ কোটি, ৩ কোটি টাকা দেওয়া হয়, তাহলে কত হাজার কোটি টাকা দিয়ে তারা নামছে। আমার হাতে একটা ক্লিপ আসছে জামাতের সিক্রেট ডকুমেন্ট যেটা প্রকাশ পাইছে, সেই সিক্রেট ডকুমেন্টে দেখা যাচ্ছে তাদের জেলা পর্যায়ের আমির বা নেতাদের মাধ্যমে ৩২টা ডিসি কে, ৬৪ জেলার মধ্যে ৩২ জেলার ডিসি কে তারা কবজা করেছে, তাদেরকে কোরআনে হাত দিয়ে শপথ করাইছে, এবং তাদেরকে ১,০৮৭ কোটি ৩১ লক্ষ টাকা তাদের মধ্যে বিতরণ করেছে। ১,০৮৭ কোটি ৩১ লক্ষ টাকা তাদেরকে বিতরণ করা হয়েছে, তারা যেন রেজাল্ট পাল্টে জামাতের পক্ষে দেয়। এই যে মানে মেটিকুলাস ডিজাইন এবং প্ল্যানিং তাদের করা, তার সঙ্গে হলো সারা দেশে জামাতের নেতাদেরকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে, ধরা হয়েছে। হ্যাঁ, জামাতের নারীদেরকে দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ফোন নাম্বার, তাদের এনআইডি নাম্বার নিয়ে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে তাদেরকে প্রলুব্ধ করে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। অন্য কোন দল, বিএনপি বা অন্য অংশগ্রহণকারী দল কিন্তু এই টেকনিক অ্যাডাপ্ট করে নেই। ফলে তারা টাকার ট্রাক নিয়ে নামছে মাঠে। তো সেই দল জামাত আমি মনে করি পরাভূত হয়েছে, তাদের সেই স্বপ্ন সাধ পূরণ হয়নি। তারা ঘোষণা দিছে, আমি 2টা মিডিয়াতে শুনেছি যে তারা এই নির্বাচন মানে না, তারা সংসদ অধিবেশনে যোগদান করবে না, এবং তারা পুনর্নির্বাচন চায়, 150 আসনে পুনর্নির্বাচন চায়। তার মানে তাদের ষড়যন্ত্র জীবিত আছে, এবং যতক্ষণ পর্যন্ত ইউনূস ওই চেয়ারে বসে আছে, তাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরানো না হচ্ছে, সে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানে নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করবে। তো সেই জন্য আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন হয়ে গেছে, আমরা একটু রিলিভ হয়েছি এবং নতুন সরকার গঠিত হবে, তাদের যে পরিকল্পনা, তারা 180 দিন গণপরিষদের সদস্যদেরকে দিয়ে নতুন করে সংবিধান প্রণয়ন করাবে, জুলাই সনদ অ্যাপ্রুভ করাবে, তারপরে 180 দিন কার্য দিবস পার করার পরে মনে করেন যে 1 বছর পার হয়ে যাবে, তারপরে হয়তো নতুন সরকারকে তারা শপথ নেওয়ানো বা ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করবে। আমি মনে করি বিএনপির নেতৃত্ব যারা বিজয়ী হয়েছেন তারা যেন এটা সতর্কতার সাথে লক্ষ্য করেন, রাষ্ট্রপতির কাছে চাপ সৃষ্টি করেন, এবং এই সপ্তাহের মধ্যে শপথ গ্রহণ করে দেশে একটি গণতান্ত্রিক আবহ তৈরি করা। এবং তারেক রহমান যে ঘোষণা দিচ্ছে যে উনি চান দেশে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করুক, এটা হলো আমার প্রত্যাশা।
কিন্তু ভাই আপনি কি মনে করেন যে এখন দেখা যাচ্ছে যে তারা বিজয়ী হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যদি আপনি যেমনটি বললেন 180 দিন এবং হতে হতে যদি 1 বছর, তো এই যে উজ্জীবিত কর্মীরা বিএনপির মধ্যে হাজার হাজার লাখ লাখ উজ্জীবিত মানুষরা আছেন যারা সমর্থন করেছেন, যারা ভোট দিয়েছেন, যারা এখন বিজয়ী, তো ক্ষমতা হস্তান্তর করতে যদি দেরি হয় তো তাহলে তো তাদের মধ্যে কি একটা বিভ্রান্তির জন্ম নেবে না? আপনি কি মনে করেন তারা কি বিভ্রান্তির শিকার হবে না? তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে না দলের মধ্যে? না, এটা হয় স্বাভাবিক। আমি এটা স্মরণ করতে চাই যে বাস্তবতা যেটা, বাংলাদেশের বৃহত্তম প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং 12,77,00,000 ভোটারের মধ্যে আমি মনে করি 5 থেকে 6 কোটি ভোটার মিনিমাম আওয়ামী লীগের পক্ষের ভোটার। দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি বাংলাদেশের, এটা স্বীকার করতেই হবে। এবং বিএনপির সেই ভোটারের সংখ্যা, তারাও যদি ধরি 30 থেকে 35% মানে কি বলে ভোটার তাদের পক্ষে, তাহলে তাদেরও 3 থেকে 4 কোটি ভোটার আমি মনে করি যে তাদের পক্ষে, হ্যাঁ, কম বেশি হতে পারে। তো তারা যখন একটা মতামত দিয়েছে, আমি যদি ধরে নেই, সেই মতামতকে উপেক্ষা করে ওই আইয়ুব শাহী, ইয়াহিয়া শাহীর মতো ভেলকিবাজি করে যে আওয়ামী লীগ 70 সনের নির্বাচনে জয়ী হলো, তারা গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করে নাই। জাতির পিতা বঙ্গবন্ধু বাধ্য হয়ে তাদের সাথে আলাপ আলোচনা যখন দেখা গেল কোনো অগ্রগতি নেই, তখন উনি 7ই মার্চে জাতিকে ডাক দিলেন এবং 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হলেন। তো এই যে প্রক্রিয়া যদি গড়িমসি করে, বাঙালি জাতির সামনে এ ধরনের একটি রেফারেন্স রয়েছে। সুতরাং জনগণ ইউনূসের এই তালবাহানা তারা মানবে বলে আমি মনে করি না। এবং জনগণ যদি রাস্তায় নেমে আসে, তাহলে এনসিপি বলেন, এই ইউনূস গং বলেন, আর নাহিদ ইসলাম বলেন, আর মাহফুজ ইসলাম বলেন, তারা কেউ এই ইসে টিকবে না, এই বাতাসে টিকবে না। তারা যে ঘূর্ণিপাকের মধ্যে তারা নিঃশেষ নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, ভালোই ভালোই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক একটি সরকার আসুক। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। যুক্তরাষ্ট্র সরকার এই নির্বাচনে বিএনপিকে স্বাগত জানিয়েছেন, তাদের সঙ্গে কাজ করার আগ্রহ পোষণ করছেন। যদিও শেষ মুহূর্তে এই ইউনূসের মাধ্যমে তারা অনেকগুলা চুক্তি সই করে নিয়েছেন এবং হাজার হাজার পণ্য বিনা শুল্কে বাংলাদেশে ঢুকবে, আর বাংলাদেশ থেকে 19% ট্যাক্সে আমেরিকায় ঢুকবে। সুতরাং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইউনূস অলরেডি তাদের সঙ্গে দাসখত দিয়ে বাংলাদেশকে অলরেডি বিক্রি করে দিছে। বাংলাদেশের মানুষ যে এতদিন ধরে আওয়ামী লীগকে দায়ী করত যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়, আজ পর্যন্ত তার একটা প্রমাণ, একটা চুলচের একটা প্রমাণ দেখাতে পারে নাই কেউ। কিন্তু সত্যিকার অর্থে দেশ বিক্রি যদি কেউ করে থাকে যাবৎ মুক্তিযুদ্ধের পরে, সেটা এই মোহাম্মদ ইউনূস, যে দেশ বিরোধী শক্তি, বিদেশিদের পাপেট, সে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একের পর এক চুক্তি সই করে এই দেশকে একটি মানে কি বলে ওই দাস খপ দিয়ে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করার সকল প্রচেষ্টা সেই 18 মাসে সম্পন্ন করেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি যদি সরকার গঠন করে, তারা যেন, যেহেতু একটি অবৈধ মানে দখলদার অনির্বাচিত সরকার ইউনূস, তার এই ধরনের কোনো চুক্তি করার এখতিয়ার নাই। ক্ষমতায় আসলে তারা যেন সকল চুক্তি বাতিল করে। একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া, সংসদ ছাড়া, কোনো বৈধ সরকার ছাড়া কারো বিদেশের সাথে চুক্তি করার কোনো এখতিয়ার নাই এবং সেই চুক্তি কোনো ক্রমে আইনের দৃষ্টিতে টিকবে না, আমি বিশ্বাস করতে চাই। আমরা সেটা আশাই করি, সেই আশা রেখেই। তো এখন আমরা যদি পর্যবেক্ষণ করি সিদ্দিকী ভাই, যে জামাত ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেল,
তো এখন তাদের এই পরিকল্পনা কি হতে পারে, বা তাদের এখন যতদিন ডক্টর ইউনূস আছেন বাংলাদেশে, তো তাদের কি পরিকল্পনা হতে পারে ডক্টর ইউনূসকে ঘিরে, বা ইউনূস তাদেরকে ঘিরে? আপনি কি মনে করেন ডক্টর ইউনূস তাদেরকে ঘিরে কি করবে তারা একসাথে? আমি আপনার চ্যানেল এনডব্লিউর দর্শকদের উদ্দেশ্যে বা আজকে যারা শুনছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলতে চাই, মোহাম্মদ ইউনূস একজন নাস্তিক, একজন মানে কি বলবো, যারা মুসলমানদের যে সমস্ত ইসলামী দল তার পাশে সংগঠিত হয়েছে, তার পাশে জড়ো হয়েছে, সে একজন নাস্তিক হওয়া সত্ত্বেও তাকে জামাত পিক করেছে। সে ওই যে গুপ্ত শিবির যেমন ছাত্রলীগের মধ্যে লুকায়িত, আওয়ামী লীগের মধ্যে লুকায়িত জামাত, সেরকম এই ইউনূস হইতেছে গুপ্ত জামাতের মধ্যে একজন আমিরে জামাত পদমর্যাদার মানুষ। এবং এই ইউনূস যুগের পর যুগ অর্থ দিয়ে, বুদ্ধি সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে বিশেষ করে পশ্চিমাদেরকে জামাতের পক্ষে আনার ক্ষেত্রে একটা লবি করেছে, এবং সে হতেছে তাদের আসল হিডেন নেতা। সেই হিডেন নেতা চাইবে এবং চেয়েছে নির্বাচনের আগে যে জামাতকে ক্ষমতায় বসাবে, এবং তাদের সাহসেই জামাত এত লম্ফজম্প করেছে। তারা যে কয়টা সিটি পাক 70-এর কোটায় তাদের সংখ্যা আমি দেখেছি গতকাল, যে 70 বা 72টা সিট জামাত ক্যাশ করেছে। সেটা হলেও আমি যেটা মনে করি যে তাদের যে স্বপ্ন সাধ ছিল যে তারা কি বলে 150 সিটের বেশি পাবে, 200 সিট পাবে, 250 সিট পাবে, তো সেই আশা পূরণ হয় নাই। এবং বাংলাদেশের মানুষ আবারও সচেতন হয়েছে। আমি বিশ্বাস করতে চাই যে 71-এর মতো যদি আবার একটা সুযোগ আসে, তাহলে এই বাংলাদেশের মানুষ এই ঘাতক যুদ্ধাপরাধীদের দল, এই জামাতে ইসলামী, যারা সত্যিকারের ইসলাম অনুসরণ করে না, এবং সেটা প্রমাণ হয়েছে এবার যে ওই ব্যারিস্টার কি নাম আছে একটা বদ ব্যারিস্টার শাহরিয়ার কবির, দেখেছে প্রকাশ্যে সে মানুষে টাকা ঘুষ দিচ্ছে, এবং জামাতের নেতারা বিভিন্ন জায়গায় টাকা ঘুষ দিচ্ছে। স্বয়ং আমি দেখেছি এই তাদের যে আমিরে জামাত ডক্টর শফিক, সে টাকা দিচ্ছে, পকেট থেকে টাকা বের করে দিচ্ছে। আমরা হাদিস গ্রন্থ থেকে জানি যে ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ই জাহান্নামী। এবং যে দল তারা স্লোগান দেয় তারা সৎ লোকের শাসন কায়েম করবে, ইসলামী আইন বাস্তবায়ন করবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে, তাদের কারো চরিত্রের মধ্যে এখন পর্যন্ত পরিস্ফুট হয় নাই যে তারা ইসলামী আদর্শ ধারা তারা অনুসরণ করে। এই যে ঘুষ প্রদান করা, মানুষদের বাড়ি বাড়িতে যায় টাকা দেওয়া, মানুষদেরকে বিভ্রান্ত করা, এর প্রত্যেকটা জিনিস ইসলাম বিরোধী। সেই ইসলাম বিরোধী দল জামাতকে বাংলাদেশের মানুষ আগামীতে সুযোগ পেলে আমি মনে করি তাদের বঙ্গোপসাগরে পতিত হওয়া ছাড়া তারা উড়িয়ে বা দৌড়াইয়ে পাকিস্তানে যাইয়ে মানে কি বলে জীবন বাঁচাতে পারবে না। তাদের জন্য একটি বার্তা যে বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশেরটা খেয়ে বাংলাদেশের বিরোধিতা করা, এটা যদি তারা পরিত্যাগ না করে এবং তাদের এই যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সেটা যদি পরিবর্তন না করে, তাহলে তার খেসারত তাদেরকে টুডে আর টুমরো ওই নাৎসি বাহিনীর পরাজিত যে বাহিনী, সেই হিটলারের বাহিনীর মতো তাদেরকে এটাকে পে করতে হবে। পরবর্তী প্রজন্ম এটাকে ক্ষমা করবে না। কারণ ইতিহাসের যে প্রতিশোধ, ইতিহাসের যে শিক্ষা, সেটা কোনোদিন তামাদি হয়ে যায় না। এবং এই জেনজিদেরকে বিভ্রান্ত করে যেভাবে শেখ হাসিনা সরকারকে ক্ষমতার থেকে সরানো হয়েছে, পরবর্তী জেনারেশন আমি বিশ্বাস করি তারা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে এবং এই যে জামাতির এবং ইউনূসের কলা কৌশল, কূট কৌশল তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে। ফলে আজকে যদি ওই যে কালাপাটা খ্যাত এনসিপির নেতারা যখন ডাকে রাজুতে আয়, তখন আর রাজুতে একটা কুত্তাও যায় না। আগে হাজার হাজার ছাত্র জনতা সেখানে যাই হাজির হইতো মুহূর্তের মধ্যে, কিন্তু কেউ যায় না।
তাদের সংখ্যা কমতে 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 আসে এনসিপি এবার জিতছে ভোটে 4 জন, আপনারা দেখেছেন। তো 4 জনও জিতছে, সেরকম হলো তাদের স্ট্রং প্রতিদ্বন্দ্বী ওখানে ছিল না দেখে। হ্যাঁ, তো তারা কি ভূমিকা রাখতে পারে, জনগণ একবার তাদেরকে এই বিভ্রান্তি মিথ্যাচারে তারা বিভ্রান্ত হয়েছিল। আমি মনে করি যে তাদের সেই সম্বিত ফিরে এসেছে, তারা বুঝতে পেরেছে তারা একটি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিল, সুতরাং নতুন করে এই অপশক্তির কাছে তারা আর ধরা দেবে না। আচ্ছা সিদ্দিকী ভাই, আমরা একটু অস্ত্র নিয়ে আলোচনা করতে চাই। যে আমাদের, আপনি তো জানেন যে 400টা থানার চেয়েও বেশি পুরানো হয়েছে, সেখান থেকে অস্ত্র লুট হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কথা যেটা আজকে বলতে চাই তা হচ্ছে এসএসএফ এর যে অস্ত্রগুলো, সেগুলো তো আমাদের বাংলাদেশের উন্নত অস্ত্রগুলোর মধ্যে ছিল, এবং আমাকে পৃথিবী থেকে ভালো অস্ত্র, মানে ওয়ার্ল্ডের মধ্যে থেকে আমাদের বিগত প্রধানমন্ত্রী এসএসএফ কে যে অস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এখন কি বলবো, সেগুলো অনেক অস্ত্র আছে যা নাকি শোনা যায়, আমরা শুনতে পাই যে আমাদের সেনাবাহিনীর কাছেও সেই অস্ত্র নেই। তো সেই অস্ত্র তো তারা ওই গণভবনে রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তাদের জীবন রক্ষার্থে। তো সেই অস্ত্র তো এখন আমাদের দেশে ঘুরতেছে, তারা সেগুলো তো উদ্ধার হয়নি। তো এই সবকিছু মিলিয়ে ক্ষমতা হস্তান্তরের এক মুহূর্ত পর্যন্ত বিএনপির কি করতে পারে এবং আমাদের দেশের প্রশাসন কি করতে পারে? দেখুন, সবই যদি আইনের শাসন যদি প্রতিষ্ঠার মানে অঙ্গীকার কোন সরকারের না থাকে, তাহলে এই অস্ত্র যেটা বাইরে আছে, হাজার হাজার অস্ত্র, সেটা উদ্ধার হবে না। কারণ আমরা শুনেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিভিন্ন সময়ে ঘোষণা দিয়েছেন, অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছেন, কিন্তু নামমাত্র কিছু অস্ত্র উদ্ধার করার পরে তাদের অভিযান শেষ হয়েছে। কারণ তার কার্যকলাপে, তার কথায়, কমিটমেন্টে প্রমাণিত হয়েছে সেও নিজে একজন জামাতি ঘরানার মানে লোক। তো আমি বিশ্বাস করি দর্শক আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি মোহাম্মদ আলী সিদ্দিককে আবার সরাসরি যুক্ত করবার। ঠিক সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করছি তাকে আবার সরাসরি যুক্ত করবো। হ্যাঁ, ঠিক, আমি দুঃখিত। এটা বলি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র আমার অস্ত্র না, উন্নত মানের অস্ত্রও কিন্তু লুট হয়েছে, বিশ্বের উন্নত মানের অস্ত্র। না, সে জায়গায় আসছি আপনার সাথে কথাটায়। আমি যতটুকু জানি সে বিষয়টায় এরকম 487টা বা 450 থানা লুট হয়েছে, তাদের অস্ত্র। নরসিংদীতে জেল ভেঙে সেখানকার তাদের অস্ত্র তারা লুটপাট করেছে, বিভিন্ন পুলিশ সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিয়েছে। এরপরে শিবির, জামাত এবং শিবির তাদের নিজস্ব অস্ত্র ভান্ডার আছে। ছাত্র শিবিরের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তার নিজস্ব একটি কনফেশন আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, মাসুদ সে নিজে বলেছিল যে তাদের একটা হলে যে পরিমাণ অস্ত্র আছে, তারা সরকারের সাথে, পুলিশ বাহিনীর সাথে, সেনাবাহিনীর সাথে 1 সপ্তাহ যুদ্ধ চালায় যাওয়ার মতো অস্ত্র তাদের একটা হলে আছে। তো তাহলে এই গুপ্ত শিবির, এই জামাত শিবির, তারা সারা দেশে কত অস্ত্র ভান্ডার তারা জমা করে রাখছে, তো প্রশিক্ষণ দিয়ে রাখছে। সেটা তাদের যে কি বলে নায়েবে আমির নিউ ইয়র্কে এসে একটা সমাবেশে বক্তব্য রেখেছে যে 450 লক্ষ যুবক, প্রশিক্ষিত যুবক আছে, যারা 25 লক্ষ তারা সরাসরি কি বলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, আর 25 লক্ষ তারা গেরিলা যুদ্ধে মানে মাঠে নামায় দেবে। এবং তারা গাজিয়াতুল কি বলে গাজিয়াতুল হিন্দ তারা প্রতিষ্ঠা করে
মানে ভারতবর্ষ এই অঞ্চল তারা দখল করবে, যেটা হাদিসে উল্লেখিত বিষয়। তো উনি যেভাবে সাবলীল ভাবে এই ঘোষণাটা দিচ্ছেন, তাদের মধ্যে আমি বিশ্বাস করতে চাই যে তাদের এই 50 লক্ষ প্রশিক্ষিত যুবক আছে যারা মাঠে যুদ্ধ করার জন্য প্রস্তুত, এবং তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। এই নির্বাচনকালীন এবং তার ব্যবহৃত পূর্বে বিভিন্ন জামাত নেতাদের আস্তানায় হানা দিয়ে শত শত অস্ত্র, বিভিন্ন মুখী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং সেনাবাহিনী। এছাড়া এই ইউনূস পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে আসছে বলে আমাদের ধারণা, কারণ এই সমস্ত জাহাজের যে আমদানি হয়েছে কি জিনিস পণ্য, সেগুলা কোনো কাস্টম চেক হয় নাই, কোনো সিকিউরিটি চেক হয় নাই। আমার বিশ্বাস সেই অস্ত্র ভান্ডার এনে বাংলাদেশে জমা করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার স্বাদ জাগছে 7 সিস্টার দখলের জন্য এই মোহাম্মদ ইউনূসের। তো ফলে বিশাল অস্ত্রের ভান্ডার বাংলাদেশে জমা হয়েছে, এবং এটা একটা বিস্ফোরণ উন্মুখ তালেবানি আফগানি একটি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। প্রতিনিয়ত আইএসআই, পাকিস্তানি আইএসআই, তাদের জেনারেল, তাদের বিভিন্ন ধরনের জঙ্গি নেতা, আফগানিস্তান থেকে জঙ্গি নেতা, আপনার তুরস্ক থেকে আসা জঙ্গি নেতারা তারা এসে সফর করতেছে, প্রশিক্ষণ দিচ্ছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা দেখেছেন, সে বাংলাদেশে এরকম প্রশিক্ষণ দিয়েছে, যুবকদেরকে অস্ত্র সহ প্রশিক্ষণ দিয়েছে। তো এই অস্ত্রের প্রশিক্ষণধারী এরকম লক্ষ লক্ষ অস্ত্র বাংলাদেশে রয়েছে। আমি আহ্বান জানাবো, আমি আবারও বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি পুনঃপ্রতিষ্ঠায় এই নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার প্রতিষ্ঠা হবে তাদের কাছে আবেদন করব, তারা যেন সাঁড়াশি অভিযান চালিয়ে, প্রয়োজনে প্রতিটি ঘরে ঘরে অভিযান চালিয়ে এই অস্ত্রটা উদ্ধার করার প্রথম উদ্যোগ গ্রহণ করে। তা না হলে এই জামাতে 70 জনই থাক আর 60 জনই থাক, তারা যারা নির্বাচিত হবে তারা শান্তিতে তারেক রহমানকে সরকার চালাতে দেবে না। আর বাংলাদেশটাকে যে একটা জঙ্গিবাদের ব্রিডিং ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, এবং এই জামাতের সাথে যে অন্য 10 দলীয় যে জোট তারা করেছে, সবই জঙ্গিবাদী। এবং সেই পাকিস্তানি যে সমস্ত জঙ্গিবাদী সংগঠন, আইএসআই, জয়শ-ই মোহাম্মদ, হরকাতুল জিহাদ, জেএমবি তো আছেই বাংলাদেশে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরও দেখেছি আমাদের দেশে, বিভিন্ন বিভিন্ন সংগঠন, তারা একসঙ্গে মিলে এই দেশটাকে অস্থিতিশীল করে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্য তারা চেষ্টা করবে। এবং আমরা জানি আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল যে যেখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, এবং এই দক্ষিণাঞ্চলের পুরাটা অঞ্চল আজকে বাংলাদেশের সরকারের হাতছাড়া, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা পররাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছেন মিডিয়ার সামনে। ফলে বাংলাদেশ একটি উগ্রপন্থার, একটি রেডিক্যাল মানে ইসলামিক রেজিমেন্টাল ফোর্সের একটি উর্বর ক্ষেত্র হিসাবে আবির্ভূত হতে যাচ্ছিল। আমি আশা করতে চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থানের একটা টেরোরিস্ট খ্যাত রাষ্ট্র হিসাবে যেন স্বীকৃত না হয়। আমরা যারা দেশের বাইরে বসবাস করি, আমরা আমাদের যেন সেই তকমা আমাদের গায়ে না লাগে। একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল, আমরা সেইটার স্বরূপ দেখতে চাই। এবং আমি আশা করতে চাই যে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে সার্বিকভাবে সকল দলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধি যারা, তাদেরকে দিয়ে একটি স্থিতিশীল সরকার, এবং সেটা 2 পার্টি পলিসিতে, যে যাদের সত্যিকারের জনসমর্থন আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষতায়, জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই ধরনের দল, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে তাদের রাষ্ট্র পরিচালনা করা উচিত। জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারা সরকার গঠন করবে, যারা পরাজিত হবে তারা বিরোধী দলে যাবে। এই 2 পার্টি পদ্ধতিতে সারা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলা যেভাবে চলে, আমি আশা করতে চাই যে আগামী 6 মাস 1 বছর তার মধ্যে যেন এরকম একটা পরিমণ্ডল তৈরি হয়। এবং আমি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে এই আহ্বান আমি জানাতে চাই আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ।
সিদ্দিকী ভাই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে। তো আমি যে প্রশ্নটা এখন করতে চাচ্ছি তা হচ্ছে আমাদের উপদেষ্টাদেরকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো এনডিএ করেছেন, তো সেটা তো উনি একা একা আমাদের দেশে করা তো তার সম্ভব হয়নি, তাকে তো সাহায্য করেছেন আমাদের এই উপদেষ্টা মন্ডলীরা। তো এই উপদেষ্টা মন্ডলীরা এখন আমাদের প্রায় শোনা যাচ্ছে যে তারা এখন দেশ ছেড়ে পালাবেন। তো এটার আপনি কতটুকু মনে করেন যে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই কথাটির, যে তারা দেশ ছেড়ে সবাই পালাবেন? না না, এটা স্বাভাবিক। আপনি যদি অন্যায় করেন, আপনি যদি অপরাধ করেন, আপনার মধ্যে একটা পলায়ন পর প্রবৃত্তি থাকবে এবং আপনার জীবন সংখ্যা সামনে সামনে সেটা হবে, প্রতিভাত হবে। একজন উপদেষ্টাকে আপনি দেখান যে সে একটা ভালো কাজ করেছে বা জনগণের আস্থা অর্জন করেছে। আপনি যে নিকৃষ্ট উপদেষ্টা মন্ডলী, আমি শুরু করতে চাই আসিফ নজরুল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নামের একটা কলঙ্ক, চরিত্রহীন। ভবিষ্যতে উনি কি শিক্ষকতা করতে পারবেন?